বিথি বিথি তুমি? হ্যাঁ আমি। জানো নাই, বাবা জোর করে আবার বিয়ে দিয়ে দিতে চেয়েছিল, তাই আমি বিয়ের আসর থেকে পালিয়ে সোজা এখানে চলে আসছি। তুমি এসব কি বলছো? আমি যা বলছি ঠিকই বলছি। তুমি এখনই আমার সঙ্গে কাজী অফিসে চলো, আমরা এখনই বিয়ে করব। বিথি বিথি ওর হাত ছাড় বলছি, হাত ছাড়। না বাবা, আমি এই হাত ছাড়বো না। আমি নাইমকে ভালোবাসি। হাত ছাড়বি না মানে? তুই কি ভুলে গেছিস এই শহরের একমাত্র কোটিপতি রহম চৌধুরীর একমাত্র মেয়ে তুই, আর তুই কিনা এই ফকিন্নির বাচ্চাকে তুই ভালোবাসিস? দেখো বাবা, ভালোবাসা কখনো ধনী গরিব দেখে হয় না। আমি নাইমকে ভালোবাসি, নাইমও আমাকে ভালোবাসি। বিয়ে যদি করতেই হয় আমি নাইমকে বিয়ে করব, আর নাইম আমাকে। চুপ! তুই বাবার মুখে মুখে তর্ক করিস। তুই কি এই বাড়িতে থাকতে পারবি? এই ফকিন্নির বাচ্চার কি সামর্থ্য আছে তোকে ভরণ পোষণ করার? এই ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে প্রেম করিস? তুই আমার মেয়ের ভরণ পোষণ করতে পারবি? এই তোর কত টাকার দরকার? এই নে এই নে এই নে এই নে এই নে তোর টাকা। তবু আমার মেয়েকে তুই ছেড়ে দিস, আমার মেয়ের সাথে তুই প্রেম করবি? বাবা, তুমি কিন্তু রীতিমতো নাইমকে অপমান করছো। তুমি যদি ভালো ভালো এই বাড়ি থেকে বেরিয়ে না যাও, আমি কিন্তু তোমাকে অপমান করতে বাধ্য হব। মারে, হ্যাঁ আমি তোকে অনুরোধ করে বলছি, আমি জানি তুই খুব জেদি, কিন্তু মা তুই আমার মুখের দিকে তাকিয়ে, আমার বাড়িতে অনেক লোকজন বিয়ের জন্য বসে আছে, আর তুই মা এভাবে চলে এলি। মা তুই আমার মান সম্মানটা একবার রক্ষা কর মা। না, আমি যাব না, আর আমি তোমার অনুরোধও রাখতে পারবো না। তুমি এই বাড়ি থেকে আসতে পারো, আর আমার যত কষ্টই হোক, আমি যদি মরেও যাই তাহলেও আমি নাইমের সঙ্গে এই বাড়িতে এই ভাঙা করেই থাকবো। তুই আমার অনুরোধ রাখবি না? ঠিক আছে, আজ থেকে তোর জন্য আমার দরজা চিরদিনের মতো বন্ধ, আর তোকে আমি আজ থেকে ত্যায্য করলাম। তুই কোনোদিন আর এই আমার সয় সম্পত্তির ভোগ করতে পারবি না। তুমি আমাকে ত্যায্য করো আর যাই করো, আমার তোমার কোনো জিনিসের প্রতি কোনো লোভ নেই। তোমার কোনো সয় সম্পত্তি আমার লাগবে না। তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। আমি আমার ভালোবাসার জন্য সবকিছুই করতে পারি। প্রয়োজনে আজকে আমি এখানেই মরতে পারি। একটা কথা মনে রাখিস, অভাব যখন দরজার করে নাড়ে, তখন ভালোবাসার জানলা দিয়ে পালিয়ে যায়। তুই আমার কথার অবাধ্য হয়েছিস না, একদিন বুঝবি, হারে হারে টের পাবি এর মতো। চল আমার সাথে। এই টাকাটা নিয়ে যা। নাইম, চলো আমরা এখন বিয়ে করে নেই। হ্যাঁ হ্যাঁ চলো। শোনো বউ, কইতাছিলাম কি, আমি তো কামের লিগে বাইরে বাইরে যাই, তুমি হইতেছ বাড়ির নতুন বউ, তোমার এইভাবে বাড়িতে একলা থাকা ঠিক হইব না। চলো, আমি কামে যাওয়ার পথে তোমার ওই যে ফেরদৌস বাড়িতে রেখে যাবো। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো। আসো। ফেরদৌস ভাই, ফেরদৌস ভাই, কেডা রে? আমি নাইম, একটু বাইরে আসো। ও নাইম আইছোস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কি হইছে? ভাই, আমি তো কামে যাইতেছিলাম, তাই ভাবলাম যে এই সুযোগে আমার বউডারে তোমার কাছে দেয়া যায়। আমি কামে গেলে বউ আবার বাড়িতে একলা একলা থাকবো, আমার আবার চিন্তা হয় ওরে নিয়ে। শোনো, ওর নাম বিথি, তুমি ওরে দেখে শুনে রাখো, আর নাম ধরে রাখো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা। আচ্ছা আমি যাই তাইলে। তাড়াতাড়ি এসে পড়ো। আচ্ছা ঠিক আছে। তুমি আইছো ভালো হইছে। আমার বাড়িও কাজের চাকরানি নাই, তুমি আইছো খুব ভালো হইছে। ওই চুলার বাড়ি হাড়ি পাতিল সব জমা হয়ে রইছে, ঘরে এক গাদা কাপড় চোপড় জমা হয়ে রইছে। এক কাজ করো, ঘরে যে কাপড় চোপড় গুলি ওই যে খাইছা দাও কলের বাড়ি নিয়ে, আর ভালো করে শুইকে দাও। মানে আমি কি আপনার বাড়ি কাজ করতে এই বাড়িতে এসেছি নাকি? নাইম আমাকে বেশি ভালোবাসে, সে বাড়িতে থাকে না, আমি বাড়িতে একা একা থাকি, তাই আপনার বাড়িতে আমাকে রেখে গেছে যাতে আমি নিরাপদে থাকি। আর আপনি কি না চাচ্ছেন আমি আপনার বাড়ির চাকরানির কাজগুলো করি? আপনি জানেন আমি কার মেয়ে? কাজ করতে আসো নাই তো কি করবার আইছো? আমার বাড়ি চাকরানি নাই, এই জন্য নাইম রে কইছি ঠিক আছে তোর বউ আমার বাড়ির চাকরানির কাজটা কইরা দিবে না। দেখুন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমি ভাতের অভাবে ওই বাড়িতে পড়ে থাকি না। আমি নাইমকে ভালোবাসি আর নাইম আমাকে ভালোবাসে, তাই দুজন দুজনকে ভালোবাসে ওই বাড়িতে পড়ে আছি।
আর আপনি কিনা চাচ্ছেন আমি একটা কোটিপতির মেয়ে হয়ে আপনার বাড়িতে চাকরানির কাজ করি? বাবা, তুমি কার মেয়ে? তুমি জমিদার না কোটিপতির মেয়ে? এইটা তো আমার দেখার দরকার নাই। শোনো, পেটে যখন তাও লাগে না, তখন ভালোবাসা জানলা দিয়ে পালায়, জমিদারি আর থাকে না। ভালো বুঝা কইতাছি, যাও ঘরে যাও, কাপড় চোপড় দিয়ে দাও। আমি একটা কোটিপতির মেয়ে হয়ে কিনা আপনার বাড়ির চাকরানির কাজ করব? ভাগো তোমার কোটিপতি। তাহলে নাইম কি কইছে শুনো। ফেরদৌস ভাই, ফেরদৌস ভাই বাড়ি আছো না? ফেরদৌস ভাই, কেরে কি হইছে? আমি নাই, বাইরে আসো। কি রে নাইম, কি হইছে হঠাৎ করে আমার বাড়িতে তুই? ভাই, আমার তো সর্বনাশ হয়ে গেছে গা। যে কারণে আমি কোটিপতির মেয়েরে বিয়ে করলাম, তার বাবার টাকা পয়সা সয় সম্পত্তি দেখা, কিন্তু ওর বাবাই তো ওরে ত্যায্য করে দিছে। এখন তো সয় সম্পত্তি কোনো কিছুর ভাগ পাইবো না, তাই লরে বিয়ে করে আমার লাভটা হলো কি? তোর পায়ে তো তুই নিজেই কুড়াল মারছা, কো আমরা কি কমু? তুই তো এখন আম ওয়ারাইলি, তোর শালা ওয়ারাইলি। কোটিপতির মেয়ের পিস ধরছিলি, এখন বুঝে? ভাই, তাইলে এখন কি করুন, একটা বুদ্ধি দাও না। হুম, বুদ্ধি এখন একটাই, তোর বউরে এখন আর ঘরে বসায় এখন আর রাজধানী করে, এখন আর হে কোটিপতির মেয়ে নাই, তারও ত্যায্য করছে, তারে কোনো কাজে লাগাই দে, দুইজনে মিলে সংসার কর। আচ্ছা ভাই, তাইলে এক কাম করি, তোমার বাড়িতে কামে পাঠাই দেই, তোমার বাড়ি ঘর দেখাশোনা করলো, ঘরটার মুছামাছি করলো। ঠিক আছে, কালকে থেকে তাহলে আমার বাড়ি কাজে পাঠাই দিস, আমারও কাজের লোকের দরকার আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে পাঠাই দিমনি। আচ্ছা যা, এইবার বুঝবার পারছ তো? দাঁড়াও নেই। শেষমেশ কিনা আমার বাবার কথাই সত্যি হলো। যাকে ভালোবেসে আমি আমার বাবার বাড়ি ছাড়লাম, বাবার টাকার দিকে তাকালাম না, আর সেই ভালোবাসার মানুষ কিনা আমাকে দিয়ে অন্যের বাড়ির চাকরানির কাজ করাচ্ছে। আমি একটা কোটিপতির মেয়ে হয়ে অন্যের বাড়ির চাকরানির কাজ করব? আমি ভাবতে পারছি না আমার সঙ্গে এটা কি হলো, আমার সঙ্গে কেন এমনটা হতে হলো। আমি কিনা শেষ পর্যন্ত কোটিপতির মেয়ে হয়ে মানুষের বাড়ির চাকরানির কাজ করব? এই যে নাকি কান্না বন্ধ করো, নাও কাপড় তুমি ভালো করে ধুয়ে শুইকা দাও, আর ওই যে এই চুলার পারের যে থালি বাসন আছে না, ওগুলো ভালো করে ধুয়ে দাও, আর তাড়াতাড়ি দুপুরে রান্নাটা চড়াই দাও, যাও। এই তোর কাছে যা আছে বের কর, কইতেছি বের কর। ও আচ্ছা, আপনাদের টাকা পয়সা লাগবে? আচ্ছা, আপনারা পিস্তলগুলো নামান, আমি আপনাদেরকে দিচ্ছি সব। এই যে নিন টাকা, এই যে আপনি এটা নিন, এই যে আরেকটা আছে, আপনি এটা নিন, এই যে মোবাইলটা নিন, দাঁড়ান আপনাকেও দিচ্ছি, আরেকটা ফোন আছে, এনে। আচ্ছা শুনুন না, আমার কাছে না আপাতত আর কিছু নেই, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমার সঙ্গে ঢাকায় চলুন, ঢাকাতে আমার একটা বাড়ি আছে, ওইটা আপনাদের নামে করে দিব। কিরে দোস্ত, মেঘ না চাইতেই বৃষ্টি, তার আগেই মেয়ে সুর করে সব দিয়ে দিতেছে, ভালোই তো। আমিও তো কিছুই বুঝতে পারতেছি না দোস্ত, জীবনে তো আমরা অনেক চিন্তাই করছি, কিন্তু এরকম তো কাউরে দেখি নাই। আর চিন্তাইকারীতে দলের লোকজন ভয় পায়, চিৎকার করে, আতঙ্কিত হয়, আর এই মেয়ে তার কিছুই না, সুর করে স্ব-ইচ্ছায় সবকিছু দিয়ে দিতেছে। দোস্ত, যেহেতু মেয়ে স্ব-ইচ্ছায় সবকিছু দিয়ে দিতেছে, আমার মনে হয় এগুলো নিয়েও আমাদের ঠিক হইব না, এর পিছনে কোনো কারণ আছে নিশ্চয়ই। আচ্ছা শুনুন না, ভয় পাওয়ার কিছু নেই। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা হয়তো ভাবছেন যে এই মেয়ে যেহেতু নিজের ইচ্ছায় সবকিছু দিয়ে দিচ্ছে, তার মানে এখান থেকে যাওয়ার পর পুলিশের কাছে যাবে, আমাদের নামে কমপ্লেন করবে। আমি বলি একটা কথা, আপনারা চাইলে আমাকে দুজনে মিলে খুন করতে পারেন। ও আর একটা মিনিট, এই যে আমার কাছে দুইটা এটিএম কার্ড আছে, এ নিন। পাসওয়ার্ড হচ্ছে 2222। মরে যাওয়ার আগে আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি, কারণ মরে যাওয়ার পর আমার ব্যাংকের টাকাগুলো কে খাবে বলুন তো? আচ্ছা এই যে শুনুন না, এই যে ব্যাগটা রাখুন, এটা দুবাই থেকে আনা হয়েছে, অনেক দাম। দোস্ত, এই মেয়ের মনে হয় মাথায় সমস্যা আছে, মেন্টাল। আসলে ঘটনাটা কি? সবকিছু একাই সব আমাকে দিয়ে দিতেছেন, আবার কইতেছেন আমার বাড়ি আছে ঢাকা, সেটাও দিয়ে দেবো, আবার এটিএম কার্ডও দিয়ে দিলেন। কাহিনীটা তো বুঝবার পারতাছি না। এখন আপনাদের দুজনের মনে হচ্ছে না যে আমি পাগল? আসলে আমি পাগল না, আসলে হয়েছে কি জানেন, আমার জন্মের সময় না আমার মা মারা যায়, আর আমার বাবা স্বার্থপরের মতো নাকি আমাকে এতিমখানায় রেখে আসে, আর কোনোদিন আমাকে দেখতে পর্যন্ত যায়নি। কেন জানি জানেন? আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে আমার বাবা নাকি চায়নি তার ঘরে কোনো কন্যা সন্তান আসুক। আমি মনে হয় জন্ম নিয়ে অনেক বড় ভুল করেছি,
তাই আমার বাবা আমাকে ওইখানে রেখে আসছে। জানেন, আমি যত দিনে বড় হয়েছি প্রতিদিন ভেবেছি যে সবারই তো বাবা আসে দেখতে, তাহলে আমার বাবা কেন আসে না? আসলে আমার দোষ ছিল একটাই, আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি। কিন্তু জানেন, আমার ম্যাডাম না আমাকে অনেক পড়াশোনা করিয়েছে, মানুষের মতো মানুষ বানিয়েছে। আজকে আমার অনেক টাকা, এত টাকা থাকতেও আমার না কোনো সুখ নেই। কেন নেই জানেন? আমি জন্মের পর থেকে কখনো বাবার মুখটা দেখতে পারিনি, মায়ের আদর পাইনি। পাবো কি করে? আমার বাবা তো কখনো আমাকে দেখতেই যায়নি। আমি যতদূর জানি আমার বাবা বেঁচে আছে, পাগল প্রকৃতির মানুষ। সে নাকি এখন ঝুপড়ি ঘরে থাকে। আমি চাই না যে আমি আমার বাবাকে গিয়ে বলি আমি তোমার মেয়ে, তুমি আমাকে বুকে জড়িয়ে ধরো। আমি শুধু এটা চাই, আমি জাস্ট দূর থেকে বাবাকে একটু দেখবো আর ভাববো স্বার্থপর মানুষগুলো বুঝি এমনই হয় দেখতে, তাই না? এই মেয়ের কথাই তো সবকিছু মিলা যাইতেছে। ওই যে আমাকে পাশের বাড়ির ঝুপটি করে লিটন কাকা থাকে, লিটন কাকা না ওই জন্য গল্প করতে করতে বলছিল যে আমার একটা মেয়ে আছে, আমি নিঃসন্তান না, ওর ছোটবেলায় এতিমখানায় দিয়ে আইছি। আমার মনে হয় এটা লিটন কাকার মেয়ে। এক কাজ করি, ওরে লিটন কাকার কাছে নিয়ে যাই, চল। কি বললেন আপনি? আপনাদের পরিচিত এমন মানুষ আছে, পাগল প্রকৃতির মানুষ, ঝুপড়ি ঘরে থাকে? আমাকে নিয়ে চলুন না। চলো আমাকে সাথে। হ্যাঁ চলুন চলুন। আচ্ছা দাঁড়াও, এই যে তোমার জিনিসপত্রগুলো আগে রাখো। রেখে দিন, সমস্যা আরে নেই। তোমার কাছে রাখো। প্লিজ আমাকে নিয়ে চলুন। চলো চলো। ভাইয়া, ভাইয়া আর কত দূরে? এই তো এসে গেছি। কখন থেকে হেঁটে? ওই তো ঝুপটি ঘর। হ্যাঁ, ওই তো উনি বাইরেই বসে আছে, দেখছেন? ওই যে গান গাচ্ছে, ওই যে। ইনি আমার বাবা। আমার ম্যাডাম যা যা বলেছিল সবই মিলে যাচ্ছে। আমি আমার বাবাকে ঠিকই চিনতে পেরেছি। আচ্ছা, এটাই যে আপনার বাবা, আর তার প্রমাণ কি? আপনার বাবা আপনার কিভাবে চিনতে পারবে? আচ্ছা, আপনার যদি বিশ্বাস না হয় আপনি বরং ওনার কাছে যান আর গিয়ে জিজ্ঞেস করেন যে উনি ওনার মেয়েকে ঠিক কিভাবে চিনবে। চল দোস্ত, চল। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আচ্ছা লিটন কাকা, তুমি যে একদিন গল্প করছিলে তোমার একটা মেয়ে আছে, এতিমখানায় দিয়ে আইসাও। আচ্ছা, মেয়েটার কোনো চিহ্ন আছে না বড়? তুমি চিনবার পারবা? আমার মায়ের চিহ্ন আছে, গায়নাথের মধ্যে একটা কালো জন্মদাগ আছে। আমার মায়ারে দেখলে আমি চিনু। আমার মায়া দেখছো? চল দেখি। দোস্ত চল তো, চল চল। দেখ তো দোস্ত, তাড়াতাড়ি দেখ। এই দেখি, লিটন চাচা কইছে ডাইন হাতে বলে একটা টিলার দাগ আছে, দেখি। হ্যাঁ, এইটাই আপনার প্রকৃত বাপ। হ দোস্ত, লিটন চাচা যা কইছে সবই তো ঠিক, একবারে মিলা গেছে। আসলে আমি শুনেছি মানুষের নাকি অনেক আক্ষেপ থাকে, ওনারও থাকুক না। নিজের মেয়েকে না দেখার একটা আক্ষেপ, আমি ওনার সামনে কখনোই যাব না। কিন্তু ওনাকে দেখার আমার অনেক ইচ্ছা ছিল, আমি আমার ইচ্ছা পূরণ করতে পেরেছি। ওনাকে দূর থেকে দেখেছি, এটাই অনেক। ওনার কাছে যাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। আচ্ছা শুনুন, আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করি, এই টাকাগুলো না রাখুন, যদি কখনো ওনার কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে কিনে দিবেন। এই যে আমার এই কার্ডটা রাখুন, যদি কখনো কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে আমার নাম্বারে একটা কল করবেন। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব ওনাকে সাহায্য করার জন্য। আমি চলে যাচ্ছি, আপনারাও ভালো থাকবেন আর ওনাকেও ভালো রাখবেন। সবাই খালি মজা করে, আমার মেয়েটা এতিমখানায় গেছে, তারে খুঁজতাছি। সবাই আইসা খালি কয় তোমার মাইয়ারে দেখছি, খালি আমারে যন্ত্রণা দেয়, আমারে যন্ত্রণা দেয়। লিটন কাকা, তুমি যা কইছে একবারে মিলে গেছে। তোমার মেয়ের আমরা খুঁজে পাইছি। তোমার মেয়ে অনেক বড় হয়েছে, বিয়ার লাখ হয়ে গেছে। তোমার মেয়ে তোমার দেখবার আইছিল, দূর থেকে দেখে চইলা গেল আর কইলো না আমি কাছে যাইবার পারব না,
কাছে গেলে আমি সহ্য করবার পারব না যে বাপ আমার ছোট্টবেলায় এতিমখানায় ভর্তি করে দিয়ে গেছে, হ্যাঁ আমি তার সামনে যাম না। আর তোমার মেয়ে এই যে টাকাগুলি দিয়ে গেছে, কইছে আমার বাপেরে আপনারা দেখে শুনে ভালো করে চিকিৎসা করেন, ফলমূল খাওয়াইন, আমার বাপের জানি কোনো অসুবিধা না হয়, এই টাকাগুলি রাখো নাও। আর এই যে কার্ডটা দিয়ে গেছে, কইছে আমার বাপের কোনো অসুবিধা হইলে আমারে ফোন দিন, আমি আবার টাকা পয়সা দিব। আমি টাকা কার কিছু চাই না, আমার মায়ের চাই। আমার এনে আইসা চলে গেল, আমি হতভাগা আমার দেখে গেল না। আমারে ও আমারে আমার মাফ করে দে মা, আমারে আমারে মাফ করে দে, আমার মাফ করে দে। হ্যালো, কি ব্যাপার, কোথায়? আমি এখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, এভাবে আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমি তো বারবার বলেছি যে তাড়াতাড়ি গাড়ি পাঠিয়ে দাও, তাড়াতাড়ি গাড়িটা পাঠাও। একটা ভালো কাজে যাব সেখানে এরকম করছো। তোমাদের না কোনো কিছুতেই গুরুত্ব নেই, তোমাদের কোনো দিকেই গুরুত্ব নেই কেন? একটা কাজও তোমরা ঠিক মতো করতে পারো না। গাড়ির কথা বলেছি, এখন আবার অন্য আরেকটা অজুহাত দিচ্ছ। আমার তো যেতে হবে নাকি? শুধু একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে? তুমি খুব ভালো করে জানো যে একটা মানুষের সংসারে প্রচুর অভাব, তারা খেতে পারছে না। তাড়াতাড়ি চলে এসো, দাঁড়িয়ে আছি এখানে। হ্যাঁ আসো তাড়াতাড়ি। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? সে কখন থেকে শুধু বলছো যে আসতেছি আসতেছি আসতেছি। ঠিক আছে, তোমাদের আসতে হবে না, তোমরা যা শুরু করেছো না তাতে যা বোঝানো আমি বুঝতে। এই রাখো তো ফোনটা। আরে আমার ব্যাগের চাউল কোথায় গেল? ম্যাডাম, আপনার চাল কে চুরি করেছে সেটা আমি জানি। মানে? হ্যাঁ ম্যাডাম, আমার কাছে তার প্রমাণ আছে। এই যে আপনি ভিডিওটা দেখেন। এই মানুষগুলো আমার ব্যাগ থেকে চাউল চুরি করলো আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলেন? আপনাদের মতো কিছু কিছু মানুষ আছে যারা মানুষের বিপদ আপদ দেখলেই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে, পরে দেখে দেখে মজা নেয়। ম্যাডাম, আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আপনি যে অনেক দানশীল সেটা আমি খুব ভালো করে জানি, আর আপনি অনেকভাবে অনেক মানুষকে উপকার করে থাকেন সেটাও জানি। আমি এই ভিডিওটা করেছি এটার জন্যই যে যে মানুষগুলো আপনার চাল চুরি করেছে, সেই চাল চুরি করে তারা কি করে সেটা আপনাকে দেখানোর জন্য। ম্যাডাম, তারা কোথায় থাকে সেটা আমি খুব ভালো করে জানি। আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে দেখাচ্ছি তারা আপনার চাল চুরি করে কি করছে। চলুন। ঠিক আছে চলুন। ভাই ম্যাডাম, ওই যে দেখেন, ওই ছেলেটা আপনার চাল চুরি করে চাল দিয়ে ওই লোকটার কাছ থেকে মাদক দ্রব্য কিনে নিচ্ছে। হ্যাঁ তাই তো, চলুন ওকে ধরতে হবে আর ওকে আইনের হাতে তুলে দিতে হবে। ওকে ম্যাডাম। এই, তোর তো সাহস কম না রে, তুই ওনার চাল চুরি করে তুই আরেকজনের কাছ থেকে মাদক দ্রব্য কিনে খাচ্ছিস। ওই কাজ করে খেতে পারিস না? লজ্জা লাগে না তোর এই ধরনের কাজ করতে? থাপ্পড় মেরে দাঁত সবগুলো ফালাই দেওয়া দরকার। আপনি ওরা এক্ষুনি নিয়ে থানায় দিয়ে আসেন, আর ওই লোকটার বাসা কোথায় আপনি আমাকে বলে দেন। ঠিক আছে, আপনি সামনে গিয়ে দেখবেন একটা গরিব বাড়ি আছে, ওইখানে গিয়ে জিজ্ঞেস করবেন যে রহম আলীর বাড়ি কোনটা, বললেই দেখাই দিবে যে কেউ। ম্যাডাম, আপনি তাহলে ওই রহম আলীর বাড়িতে যান, আমি ওরা থানায় দিয়ে আমি আসতেছি। ভাই আমার আজকের মতো মাফ করে দেন। চুপ। আকাশ, আকাশ, দাদা তুমি আইসাও, হ্যাঁ আমার খুব খিদা লাগছে। খিদা লাগছে ভাই? হ্যাঁ। আমি তোর ঠিক মতো খাইবার দিয়ে পারি না। তোর এই যে মাটা মরে গেছে, বাপটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, তারপরে থেকে তোর নিয়ে আমি সংসারে আছি, কত কষ্ট করে সংসার চালাই রে ভাই। ওই যে চাইলামছি আজকে রাইন্দে বেড়ে খাওয়া এত চাল কোন থাইলে? এইটা তোর জানুন না গোনা, এটা তোর জানুন না গোনা। এই চাইলামছি রাইন্দে তোর পেট বেড়ে খাওয়া মানি ভাই। এই নিয়ে আনবো, নিয়ে ঘরে দাঁড়ান। ম্যাডাম, ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমার মাফ করে দেন ম্যাডাম। আমার নাতিরা 3 দিন ধরে না খাওয়া, ওর মা বাপ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আমি নিজেও কাম কাজ করা পারি না। এই জন্য ম্যাডাম আপনার ওই আপনি ব্যাগের থেকে এই চালগুলো আমি চুরি করে নিয়েছি ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দোষটা আপনার না, দোষটা আসলে আমারই। আপনি আমার প্রতিবেশী হয়ে না খেয়ে থাকেন, আমি এই খোঁজ খবরটা রাখি না, অথচ দূর দূরান্তের কত মানুষের উপকার আমি করি। এখানে আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার। ম্যাডাম, আপনি আমার মাফ করে দেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এনেন, এই টাকাটা আপনি রাখেন।
আপনি আপনার ইচ্ছা মতো খরচ করবেন। ম্যাডাম, আপনি আমার অনেক উপকার করলেন ম্যাডাম। আমি কোনো জায়গায় কাম কাজ করা পারি না ম্যাডাম, আমার এই বয়সে কেউ আমার কাম নেয় না। আপনি আমার অনেক উপকার করলেন ম্যাডাম, অনেক উপকার করলেন, আপনার ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ ভাই, অনেক টাকা পাইছি, আর স্যার আজকে তোরে ভালো করে রান্না বাইরে খাওয়াম হবে। কাজ রেখে কই যাইতেছস? স্যার সব কাম শেষ, এই জন্য বাড়িতে যাইতেছি। আচ্ছা ঠিক আছে যা। এই দাঁড়া, এই তোর কাপড়ের নিচে কি? কই কিছু না তো স্যার। ভালো করে কইতেছি কি ক? কিছু না। দেখি কইতেছি। টাকা তোরে আমি বিশ্বাস করে আমার বাড়িতে কাজ দিছিলাম, তোর কি টাকা চুরি করলে আমি কাজ দিছিলাম? তোর আমি এতটা বিশ্বাস করি, আমার বাড়ির সবকিছু তোর উপরে আমি ছাইড়া দিছি, আর তুই কি না আমার টাকা চুরি করলি? ক তুই কেন টাকা চুরি করলি? আরে তুমি ওর সাথে কথা বাড়াইতেছো কেন? ও তো একটা চোরি, ও যেহেতু এতগুলো টাকা চুরি করছে, তুমি থানায় ফোন দাও, থানায় থেকে পুলিশ আইসা ওরে ধরে নিয়ে যাক। আমি চুরি করছি, আমি চোর। আমারে আপনাকে যে শাস্তি দেওয়ার, আপনি আমারে সেই শাস্তি দেন, আমারে পুলিশে দিয়ে দেন। তো একটাবার তো জিজ্ঞেস করলেন না আমি কেন এতগুলো টাকা চুরি করছি। আচ্ছা স্যার, ম্যাডাম আপনারা কোন, আমি তো কত বছর যাবত আপনাকে বাড়িতে কাম করি, কই কোনোদিন তো আপনাকে ঘরের একটা জিনিসে আমি হাত দেই নাই। আজকে কেন আমি চুরি করতে বাধ্য হইলাম? স্যার, এই টাকাগুলো যদি আমি চুরি না করতাম, তাইলে যে আমার জীবন থেকে অনেক মূল্যবান একজন মানুষ হারাই যাইত। স্যার, আমারে আপনারা যে শাস্তি দেওয়ার দেন, দয়া করে আমার টাকাগুলো দিয়ে দেন না। চুপ! তোর ওই মুখ থেকে আর একটা কথা শুনতে চাই না। টাকা চুরি করে আমি ধরা খাইছস, এর লিগে নাটক সাজাইছস, তোর জীবন থেকে দামি মানুষ হারাই যাইতো। আচ্ছা ঠিক আছে ক, তুই এটা কেন চুরি করছিলি? শুনবেন স্যার, শুনুন। বাবা, এখন তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে না রে মা, ভিতরটা খুব অস্থির লাগতেছে, আর ঘন ঘন দম ছাড়তেছি। শুনলাম আমার চিকিৎসার লাগে নাকি 2 লাখ টাকা লাগবো। এতগুলো টাকা আমরা কই পাবো? তাইলে মনে হয় আমার চিকিৎসা হইব না রে মা, এতগুলো টাকা আমরা কই থেকে জোগাড় করবো? মারে আমি বাপ হইয়া তোর আমি কিছু করে দিয়ে যায় পারলাম না, তুই আমার মাফ করে দিস। না না বাবা, বাবা এইগুলা তুমি কি কইতেছো? তোমার কিচ্ছু হইব না। 2 লাখ টাকাই তো, যত কষ্টই হোক বাবা, যেখান থেকে হোক আমি 2 লাখ টাকার জোগাড় করবো বাবা। আমি তোমার চিকিৎসা করবো। আমি আজকে গিয়ে আমার ম্যাডামের কাছে টাকা চাবো, ম্যাডাম টাকা দিলে ওই টাকা দিয়ে তোমার চিকিৎসা করাবো। ওনারা অনেক ভালো মানুষ বাবা, ওনারা ঠিকই টাকা দিব, তুমি কোনো চিন্তা করো না বাবা। তুমি খালি নিজের একটু শক্ত করো, একটু ধৈর্য ধরো, আমি তোমার ঠিকই চিকিৎসা করাবো, আমি টাকার ব্যবস্থা করবো। বাবা তুমি থাকো, আমি এক্ষুনি স্যারের বাড়িতে যাইতাছি। ম্যাডাম, আপনার জন্য এখানে রয়েছি, আমার 2 লাখ টাকা দিবেন। কি 2 লাখ টাকা দিব তোকে? আরে 2 লাখ টাকা কি মুখের কথা? টাকা কি উইরা আসে নাকি? তোকে আমি 1 টাকাও দিতে পারবো না, যা তো এখান থেকে। ম্যাডাম, আপনারা তো সাজ পোশাক সারা জীবনে করতে পারবেন, কিন্তু এই 2 লাখ টাকা না দিলে আমার বাপ বাঁচবো না। আমার বাপ খুব অসুস্থ, ডাক্তার কইছে আমার বাপের অপারেশনের জন্য 2 লাখ টাকা লাগবে। ম্যাডাম, আপনারা তো অনেক টাকার মালিক, দেন না আমার 2 লাখ টাকা, আমি আমার বাপের জানটা ভিক্ষা চাই। শোন, তুই যদি আমার কাছে আর একবার টাকা চাস, তাহলে তোর কালকে থেকে কাজে আসতে হবে না, যত সব। আল্লাহ, তুমি আমার মাফ করে দিও, যে কাজটা আমি কোনো দিন করি নাই, এই কাজটা আজকে ম্যাডামই আমারে করতে বাধ্য করলো। আমি আমার বাপেরে বাঁচাবো, আমার বাপেরে আমার বাঁচাইতে হইব। ও তার মানে নষ্ট হয়ে করে তুই, এর লিগে তো আমি কই এই পরি আমাকে বাড়িতে কতদিন ধরে কাজ করে, এই জায়গা জিনিস কখন ওই জায়গায় সরাই না, আর ও কেন তোগুলো টাকা চুরি করবো? তোর কাছে টাকা চাইছিল, তুই না দিতে পারলে আমারই কইতি। আসলে আমি টাকাগুলো তো রাখছিলাম স্বর্ণের নেকলেস কেনার জন্য। চুপ!
তুই আর একটা কথা কবি না। তুই যদি আর একটা কথা কস তাহলে কিন্তু আমি শেষ করে দেব। বোন, তোমার বাবা যে এত অসুস্থ, তুমি আমারে তো কইতে পারতা। তুমি আমার বাড়িতে কাজ করো ঠিক আছে, কিন্তু আমি তো তোমার বোনের মতো দেখি। তুমি যদি আজকে আমার কাছে টাকাগুলো চাইতা, তোমার আজকে অপমানিত হওয়া লাগতো না। আসলে আমাকে ভুল হয়েছে। এই যে নাও টাকা, এই টাকা নিয়ে তুমি তোমার বাবার চিকিৎসা করো। সত্যি কইতাছেন স্যার? এই টাকা আমারে দিয়ে দিলেন? স্যার, আপনি মানুষ না, আপনি ফেরেশতা। মন থেকে আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনারা সবসময় সুস্থ রাখে। এইভাবে যেন গরিব দুঃখীরে সাহায্য করার জন্য আপনারা আরো তৌফিক দেয়। বোন, আমি অনেক খারাপ ব্যবহার করছি তোমার সাথে, তুমি আমারে মাফ করে দিও। আর এই টাকাগুলো দিয়া তাড়াতাড়ি তোমার বাবার চিকিৎসা করাইও। ও মাই গড, আমি আমার বাবার চিকিৎসা করাবো, আমার বাবা আবার সুস্থ হয়ে যাইব। আসি স্যার, আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি ভিতরে চলো, ভিতরে যা বলছি। এই যে, হ্যাঁ? আরে আমার সাথে কি হচ্ছে সব? আমার তো সব টাকাই পাতা হয়ে যাচ্ছে। বাড়িতে কেউ আছেন? মসজিদের জন্য কিছু দান করে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এখানে কি করছেন? আমাদের মসজিদ উন্নয়নের কাজ চলছে, যদি কিছু দান করতেন। ও আচ্ছা, মসজিদের উন্নয়নের জন্য। এটা তো খুব ভালো কাজ, তাহলে আমিও কিছু টাকা দান করে যাই। যেহেতু মসজিদের জন্যই দান করব, একটু বেশি টাকাই দান করি। এই নিন 1000 টাকা। আরে আমি তো 1000 টাকা দিলাম, এই টাকা পাতা হয়ে গেল কি করে? ম্যাডাম, আপনি কি আমাদের সাথে মজা করতেছেন নাকি? পাতা দিয়ে আবার বলছেন টাকা দিচ্ছেন? হ্যাঁ সত্যি তো, আপনি পাতা দিয়ে আপনি বলছেন টাকা দিচ্ছেন। দেখুন ম্যাডাম, আপনি মসজিদের ব্যাপারে কোনো ফাজলামি করবেন না। আপনি ভালো ভালো দিলে দেন, না দিলে আমরা চলে যাই। দেখেন ভাই, আপনারা বিশ্বাস করেন, আমি তো আপনাদের চোখের সামনেই টাকাটা দিলাম, কিন্তু এই টাকা পাতা হয়ে গেল কেন? বিশ্বাস করুন ভাই, আমি টাকাই দিয়েছি। আচ্ছা, আপনারা বিশ্বাস না করলে আমি আপনাদের চোখের সামনে আরো 1000 টাকা দিচ্ছি। এই যে দেখুন, আমার কাছে আর 4000 টাকাই আছে, এখান থেকে আমি আরো 1000 টাকা দিচ্ছি। এই যে দেখলেন তো? আরে এ কি, আমার টাকা তো এবারও পাতা হয়ে গেল। কি হচ্ছে আমার সাথে সব? আরে সত্যি তো, আপনি টাকাই দিলেন, কিন্তু চোখের সামনে সেটা পাতা হয়ে গেল কিভাবে? আরে সবুজ, আমার মনে হয় তোর চোখে কোনো সমস্যা হয়েছে, উনি তো পাতাই দিতেছে এখানে। দেখেন ভাই, বিশ্বাস করেন, আমি পাতা দেইনি, আমি টাকাই দিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি না আমার প্রত্যেকবার টাকাগুলি পাতা কেন হয়ে যাচ্ছে। ভাইয়া, আপনারা শান্ত হন। এই যে আমার কাছে আর 3000 টাকা আছে, আমি এই 3000 টাকা একবারে দিয়ে দিব। দেখুন, আমি আপনাদের মিথ্যা বলছি না, আমি প্রমাণ করিয়ে দিব। এই যে, হ্যাঁ? আরে আমার সাথে কি হচ্ছে সব? আমার তো সব টাকাই পাতা হয়ে যাচ্ছে। সবুজ, আমার অনেক ভয় লাগতেছে। ম্যাডাম, হয় আপনি এখান থেকে যান, না হয় আমরা এখান থেকে চলে যাই। সবুজ চল, আমরা অন্য জায়গা থেকে টাকা তুলে আনেছি। ঠিক আছে চল। আরে ভাই, কি হচ্ছে আমার সাথে? আমি তো তাদের সামনে টাকাই দিলাম, কিন্তু আমার সবগুলি টাকা পাতা হয়ে যাচ্ছে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে আপনি কে? আমি কে আর কই থেকে আসছি এটা তোর জানতে হবে না। আগে বল, তুই কি করিস? আমি কি কাজ করি এটা আপনাকে কেন বলবো? আগে বলেন, আপনি কে? আমি একজন হুজুর মানুষ। হুজুর? তার মানে ওনাকে যদি এই টাকা আর পাতার রহস্য জিজ্ঞেস করি, উনি নিশ্চয়ই বলতে পারবে। এক কাজ করি, ওনাকে জিজ্ঞেস করি। আচ্ছা হুজুর, আপনি বলুন না, কিছুক্ষণ আগে আমার বাড়ির সামনে মসজিদের উন্নয়নের জন্য টাকা তুলতে এসেছিল, আমি তাদের 1000 টাকা দান করতে গেলাম, কিন্তু সঙ্গে সঙ্গে সবার চোখের সামনে সেই 1000 টাকার নোট এই পাতা হয়ে গেল। তারপর ওরা বিশ্বাস করতে চাইছিল না, ওদের বিশ্বাস করানোর জন্য আমি ওদের চোখের সামনে আবারও 1000 টাকা দিলাম। হঠাৎ সেই টাকাটাও আবার পাতা হয়ে গেল। একে একে আমি তৃতীয়বার 3000 টাকার নোট একসাথে দিই, কিন্তু সেই টাকাগুলোও পাতা হয়ে যায়। আমার সাথে এরকম কেন হচ্ছে হুজুর? আমি তোর সব কথার উত্তর দেব। আগে বল, তুই কি করিস আর তোর স্বামী কি কাজ করে? যে হুজুর, আমার স্বামী বিদেশে থাকে আর আমি দেশেই একটা ব্যবসা করি। ও, তার মানে তুই সুদের ব্যবসা করিস? হ্যাঁ হুজুর, আপনি ঠিকই বলেছেন, আমি সুদের ব্যবসা করি। আমার স্বামী বিদেশ থেকে যে টাকাগুলো আমার কাছে পাঠায়, আমি সেই টাকা দিয়ে সুদের ব্যবসা করি। বুঝতে পেরেছি, সেই জন্যেই তোর ওই পাপের টাকা ওই মসজিদে নেয় না। শোন, তোর স্বামী কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে যে টাকা উপার্জন করে,
সেই টাকা দিয়ে তুই সুদের ব্যবসা করিস, আর এই টাকা কেমনে মসজিদে যাবে তুই বল? কোনো পাপের টাকা ওই মসজিদে গ্রহণ করে না। তুই যদি তোর স্বামীর হালাল উপার্জিত টাকা ওই মসজিদে দিতি, তাহলে এই টাকা ঠিকই মসজিদে নিত। আর তুই কি জানিস না যে লোভে পাপ আর পাপে মৃত্যু? তুই এই সমস্ত জানা সত্ত্বেও কেন তুই এই পাপ কাজে নিযুক্ত হয়েছিস? পৃথিবীতে সবচেয়ে জঘন্য কাম হচ্ছে সুদ খাওয়া। আর আল্লাহ তো এই কাজটা 70 বার নিষেধ করে দিয়েছে, তার সত্ত্বেও তুই কেন সুদ খাস? আজ যেমন তোর টাকা মসজিদে গ্রহণ করলো না, একদিন দেখবি তুই মৃত্যুর পর ওই কবরও তোকে গ্রহণ করবে না। আল্লাহর দোহাই লাগে হুজুর, আপনি থামুন, আর বলবেন না। আমার খুব ভয় করছে। আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় পাপ কাজ করে ফেলেছি। আমি আর কখনো সুদ খাবো না। সত্যিই তো এটা পাপের টাকা, এটা হারাম টাকা। এই টাকা কেনই বা মসজিদে নিবে? আমি পাপ কাজের সাথে আর নিয়ে যেতে থাকবো না হুজুর। আমি আজকে থেকে এই সুদের ব্যবসা ছেড়ে দিলাম। এখন থেকে আমার স্বামীর উপার্জিত যে হালাল টাকা, আমি সেই টাকাই মসজিদে দান করব। আর কখনো এই পাপ কাজের সাথে নিয়ে যেতে হবো না। আমার ওই অল্প টাকায় আমার সংসারে যদি আল্লাহ সুখ দেয়, তাহলেই আমি সুখী হব। আমি বেশি টাকা চাই না, আমি আর লোভ করতে চাই না। আমি সাধারণ আর 5টা মানুষের মতো বাঁচতে চাই। আমি চাই না আজ যেমন সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সুদের টাকা আল্লাহ নেয় না, হয়তো বা কোনোদিন এমনও হতে পারে যে আমার মৃত্যুর পর কবর আমাকে গ্রহণ করছে না, তখন সবাই হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে এই মহিলা সুদের ব্যবসা করত, এই মহিলা জাহান্নামী, এই মহিলা পাপী। আমি চাই না এই কাজের সাথে আর কখনো নিয়ে যেতে থাকতে। হুজুর, আমি আজকে আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি সুদের ব্যবসা ছেড়ে দিলাম। আমি ভালো হয়ে থাকবো, সৎ পথে টাকা ইনকাম করবে আমার স্বামী, আর সেই টাকাই আমি মসজিদে দান করব, মানুষকে দান করব। ঠিক আছে, এখন থেকে তুই সৎ পথে থাকিস, হালাল টাকার বরকত বেশি থাকে। ঠিকই বলছেন, ঠিক, এটাই সত্য। হালাল টাকা এমনিতেই বরকত বেশি থাকে। আমি আর হারাম টাকা চাই না। আমি এখন থেকে সৎ পথে চলবো, হালাল টাকা নিয়েই থাকবো। আপনি এই বাগানের ভিতরে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন, এই সমস্ত গাছ আমি বিক্রি করে দেব। আপনি প্রত্যেকটা গাছের একটা করে নমুনা নিয়ে আপনি হিসাব করে আমাকে জানিয়েন যে এই গাছগুলো বিক্রি করলে আমি কত টাকা পাবো। ম্যাডাম, সব গাছই দেখছি, এরকম মোটা কয়েকটা গাছ আছে, আর সবই তো আগাছা, মানে ছোট চিকন। ম্যাডাম, আমি 5 লাখ টাকা দেওয়া পারি, আমি 5 লাখ টাকার বেশি দেওয়া পারবো না। কি, মাত্র 5 লাখ টাকা? আপনি তো আমার বাগানের 4 ভাগের 1 ভাগ দামও বলছেন না। তাহলে আমি গাছগুলো কিভাবে বিক্রি করব? আর আপনি ভালো মতো দেখেন না, এরকম গাছের মতো আরো অনেক গাছ আছে মোটা মোটা। আপনি একটু ভালো করে দেখে আসুন, তাহলে আপনি বুঝতে পারবেন। ম্যাডাম, আমার 5 লাখ টাকা এই কাটতেই খরচ দেবো, আবার ক্যারিং খরচ আছে, ওই জায়গায় ও লাখানি টাকা দেবো গা। আমি 5 লাখ টাকার বেশি আপনার দেওয়া পারবো না। সেটা ঠিক আছে, বাট আপনি যদি এত কম দামে দেন তাহলে আমি গাছগুলো কিভাবে বিক্রি করব বলেন? তুই কি বাগানের সমস্ত গাছ বিক্রি করে দিতে চাচ্ছিস? হ্যাঁ, তুই ঠিকই বুঝেছিস, আমি এই বাগানের সমস্ত গাছ বিক্রি করে দিব। কিন্তু কেন? আরে এই গাছগুলো তো অযথা আমাদের জমির উপরে পড়ে আছে। এই জমির উপরে পড়ে থাকার কারণে আমরা কোনো কাজও করতে পারছি না। সন্তনী মা, তুই তো ভালো করেই জানিস যে এই বাগানের সমস্ত গাছ আমাদের বাবা খুব যত্ন সহকারে রোপণ করেছিল। আর বাবার স্বপ্ন ছিল এই গাছগুলো যখন বড় হবে তখন এই গাছের এখান দিয়ে মানুষজন যাতায়াত করার সময় গাছের ছায়ায় বসে বিশ্রাম দিবে, একটু আরাম আয়েশ করবে। আর তুই তো জানিসই এতগুলা গাছ আমাদের কত রকমভাবে অক্সিজেন দিতেছে। ব্যাপারী চাচা, আপনি এখান থেকে চলে যান, আমি কোনো গাছ টাছ বিক্রি করবো না, আর আমার বোনকে কোনো গাছ বিক্রি করতেও দিব না। আরে না না ব্যাপারী চাচা, আপনি যাবেন না। আপনি ঠিকঠাক মতো বলেন যে আপনি এই গাছগুলো বিক্রি করে আমাকে কত টাকা দিবেন। 5 লাখ টাকার বেশি আমি দেওয়া পারবো না। আর আপনি এসব কি বলতেছেন? আপনি কি আমার সাথে মজা করতেছেন? এই এতগুলো গাছ আপনি আমাকে মাত্র 5 লাখ টাকা দিবেন? আপনি ঠিকঠাক মতো বলেন। দেখেন ম্যাডাম, আমি 5 লাখ টাকার উপরে দেওয়া পারবো না। ব্যাপারী চাচা, আপনি এখান থেকে চলে যান, আমার বোন আপনার কাছে কোনো গাছ বিক্রি করবে না, চলে যান আপনি। আমি এই বেজালের মধ্যে নাই। আরে সন্তনী মা, বোন আমার, তুই প্রজেক্ট করবি ভালো কথা, তাই বলে তোর সমস্ত গাছ এইখানে কেটে এইখানে প্রজেক্ট করতে হবে এমন তো কোনো কথা না, তাই না? তাছাড়া আমাদের তো উত্তরপাড়ায় 10 বিঘা জমি পড়েই আছে, তুই চাইলে তো সেখানে প্রজেক্ট করতে পারিস। হ্যাঁ তাই তো, তুই তো একদম ঠিক কথা বলেছিস। আসলে ওখানে তো আমি অনেক ছোটবেলায় গিয়েছিলাম। তাহলে চল এবার আমরা একসাথে গিয়ে ওখানে দেখি যে কি প্রজেক্ট বানানো যায়, আমরা একসাথে প্ল্যান করি। হ্যাঁ, তোর জায়গাটা অনেক পছন্দ হবে, তুই চল। ঠিক আছে ভাই, একটু দাঁড়া, আমার হাঁটতে হাঁটতে প্রচুর ক্লান্ত হয়ে গেছি। এদিকে আশেপাশে এত গরম, চল কোনো গাছতলায় গিয়ে দাঁড়াই, একটু ছায়ার ভিতরে যাই। এখন তো তুই বুঝতে পারছিস
যে গাছের গুরুত্ব কতটা বেশি তুই তো গাছগুলা কেটে ফেলতে চাইছিলি। শোন, এই গাছের জন্যই কিন্তু আজকে মনে কর যে দেশে এত গরম পড়তেছে। গাছ কাটাটা অতটা জরুরি না, তার চেয়ে জরুরি হচ্ছে গাছ না কেটে গাছ লাগানো। হ্যাঁ ভাই, তুই একদম ঠিক কথা বলেছিস। আর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি এখন থেকে আর কখনো গাছ কাটার কথা চিন্তায় আনবো না, বরঞ্চ আমি আরো চেষ্টা করব যে কিভাবে আরো বেশি বেশি গাছ রোপণ করা যায়, যাতে আমরা বেশি বেশি বাতাস পাই আর সুন্দর অক্সিজেন গ্রহণ করতে পারি। আচ্ছা ভাই, চল এবার আমরা কোনো গাছের নিচে বসে একটু ঠান্ডা হাওয়া খাই, একটু সতেজ নিঃশ্বাস নেই। চল। আচ্ছা চল। এ দাঁড়ান, আমি অন্ধ, আমি একজন ভালো পাত্র চাই। এই তুই কি সত্যি অন্ধ? অন্ধের আবার ভালো পাত্র চাই। এই নে 5 টাকা, বিক্রি করে খা। দেখুন, আমি অন্ধ বলে আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? আমি কি কোনো ভালো পাত্র খুঁজতে পারি না? আপনার টাকা আমার লাগবো না, আমার যাইতে দেন। এই খারা মায়েরা অন্ধ হইলেও বয়সটা অল্প, দেখতে শুনতেও খুব ভালো। তো আমার বাড়িতে 2টা বউ আছে, তাতে সমস্যা নাই। এরে বিয়া করে দরকার পড়ে আলাদা বাসা রাখুক। তারপরে অন্ধ মানুষ তো হেও টের পাইব না, আমার বউরাও টের পাইব না। আমাকে রাস্তার 3 মোড় আছে, ওই জায়গায় সকালবেলা আইনা বসাইয়া দিমু, সন্ধ্যাবেলায় নিয়ে যাবো, দিন ভরে ভিক্ষা করবো, টাকা হইব, আর সাথে আমি অল্প পয়সা একটা বউ পাবো। আমি অন্ধ, আমি একজন ভালো পাত্র চাই। এই সেমরি, তুই হলো অন্ধ মানুষ, তুই ভালো পাত্রে কই জায়গাতে পাবি ক? তুই কইতেছি কি, তুই যদি মনে কিছু না করস তাইলে আমি তোরে বিয়ে করতে পারি। বুইড়া খাটাস, তোর এত বড় সাহস! তুই একজন বুইড়া মানুষের আমার বিয়ে করতে চাস? আজকে তোর একদিন কি আমার একদিন কি, আর কোনোদিন যদি তোরে আমার সামনে দেখছি তাহলে তোর আমি মেরে ফেলাম। যা কইতেছি। আফামনি, আপনার কোথাও লাগে নাই তো? না না ভাই, আমার কোথাও লাগেনি। আমি অন্ধ, আমি একজন ভালো পাত্র চাই। আফা, আপনার দেহে তো মনে হইতেছে আপনি খুবই অসহায়। আফা, কিছু মনে না করলে আপনার একটা কথা জিগাই। আমি আপনার বিয়া করবার চাই। আপনি এমনিতে রিক্সা চালান, তার উপর আমার মতো একজন অন্ধ মেয়েরে বিয়ে করলে আপনার জীবন তো নষ্ট হয়ে যাব, আপনার তো অনেক কষ্ট হইব। আফা, আমার কোনো কষ্ট হইব না। আমি সাধারণ একজন রিক্সা চালক, দিন আনি দিন খাই, কোনো রকম এসএসসি পাস করছি। এই দুনিয়ায় বাবা মা বলতে আমার কেউই নাই, আমি এতিম। আপনি যদি আমার বিয়া করেন তাইলে আমার জীবনের বড় একটা পুণ্য হইব। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে এবার আমরা কাজে অফিসে যাই। ঠিক আছে, তাইলে আপনি আমার রিক্সায় ওঠেন, আমরা রিক্সা দিয়ে কাজে অফিসে যাইতেছি। আচ্ছা। আমি বলতেছিলাম কি, আপনি যদি আরেকটা বার ভেবে সিদ্ধান্তটা আমাকে জানাতেন। আফা, আমি আসলে ভাইবে চিন্তাই সিদ্ধান্ত নিছি, আমি আপনারে বিয়া করব। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান। কি হইল আবার? হঠাৎ দাঁড় করাইলেন কেন? আমি আসলে অন্ধ না, বা কোনো গরিব ফকিরও না। আমি এই শহরের বিশিষ্ট শিল্পপতি নাজমুল চৌধুরীর একমাত্র মেয়ে তনিমা চৌধুরী। আমি আমার জন্য একজন যোগ্য পাত্র খুঁজছিলাম। সবাই শুধু আমার বাবার টাকা পয়সা ধন সম্পত্তি দেখে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু কে আমাকে ভালোবেসে বিয়ে করতে চায় সেটা তো আমার জানা দরকার। তাই আমি অন্ধ সেজে রাস্তায় রাস্তায় ঘুরছিলাম যে কে আমার জন্য যোগ্য। চলুন, আজকে থেকে আপনার আর কোনো রিক্সা চালাতে হবে না। আমাকে বিয়ে করার পর আমার বাবার যা ব্যবসা বাণিজ্য আছে আপনি সেগুলো দেখবেন। কি কইতেছেন আফা? আপনি বড় লোকের মাইয়া, আপনি অন্ধ না। আপনি তাহলে এতক্ষণ আমার সাথে মজা করছেন, বুঝবার পারছি আফা। আপনি বড় লোকের মাইয়া হন আর অন্ধই হন, আপনার বিয়া করতে আমার কোনো অসুবিধা নেই, আমি রাজি আছি। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে আমার বাসায়। আচ্ছা চলেন। চাচা, এই নিন 2 লক্ষ টাকা, এটা আমি এমনি আপনাকে দিলাম। এই 2 লক্ষ টাকা আমার দিবেন? আমি তো ভিক্ষুক না। চাচা, আমি জানি আপনি ভিক্ষুক না। আসলে হয়েছে কি চাচা, আমি একটা মানত করেছিলাম, সেখানে বলেছিলাম আমার মনের ইচ্ছাটা যদি পূরণ হয় তাহলে ঘুম থেকে উঠে সবার আগে যার মুখ দেখব তাকেই আমি 2 লক্ষ টাকা দেখব।
আর আমি ঘুম থেকে উঠে সবার আগে আপনার মুখটাই দেখেছি, তাই এই 2 লক্ষ টাকা আপনাকে নিচ্ছি। প্লিজ চাচা, এই টাকাটা আপনি রাখুন। ও আচ্ছা ঠিক আছে। সত্যি কইতেছ, এই 2 লাখ টাকা তুমি আমার দিবা মা? তুমি যখন এই খুশি হয়ে আমার এই টাকাগুলো দিছ, আমি আর না করুম না। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যখন খুশি আমিও খুশি। আসি চাচা। আল্লাহ, মেয়েটার তুমি ভালো করো। 2 লাখ টাকা? না না, ওই বুইয়ের কাছ থেকে আমার 2 লাখ টাকা নিয়ে লাগবো। ওলা আবার কি বুঝবো, সে 2 লাখ টাকা মারে লাগবো। এইটা আপনি কি করলেন ভাই? আমি অনেকক্ষণ ধরে ফলো করতেছি। ওই গরিব লোকটাকে ওই মহিলাটা 2 লক্ষ টাকা দিল, ভালো কথা, 2 লক্ষ টাকা তাকে দিল। আর একজন দেখি কি ওই পকেট থেকে টাকা চুরি করলো। দ্বিতীয়জন চুরি করার পরে আপনি যে আবার টাকা চুরি করলেন। ভাইজান শুনেন, এই টাকাটা আমি চুরি করি নাই, এই টাকা চুরি করছে দ্বিতীয় লোকটাই। আমি তো টাকাগুলো নিছিলাম ওই বৃদ্ধ লোকটার ফিরে দেওয়ার জন্য। আমার কথা আপনি বিশ্বাস করুন। চুপ করেন তো ভাই, উল্টো পাল্টা কথা আমারে বুঝাইতেছেন না। আপনার কি একটু বিবেকে বাঁধলো না ওই অসহায় মানুষটা টাকাটা চুরি করতে? আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, আমি সবকিছু আপনার বুঝিয়ে বলতেছি। ভাইজান শুনুন তাহলে। ফোন দিল করা। আরে ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শুনুন, আপনার নাতি সকালে সিরিয়াস কন্ডিশন। তুই ঠিকই বলেছিস। ডাক্তার সাহেব, আপনি এটা কি কইতেছেন? এই 2 লক্ষ টাকা লাগবো ডাক্তার সাহেব। আমি এত টাকা পাবো কারণে ডাক্তার সাহেব? আমার তো কিছুই নাই, আমার একা কামাই করি একা খাই। আমি এখন এত টাকা পাবো কারণে ডাক্তার সাহেব? দেখুন, এত কথা শোনার টাইম নাই। আপনি যদি আপনার নাতিকে বাঁচাতে চান তাহলে এমার্জেন্সি 2 লক্ষ টাকা নিয়ে আসবেন, নাহলে আপনার নাতিকে আমরা হসপিটাল থেকে বের করে দিব। না 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 ডাক্তার সাহেব, আপনি হাসপাতাল থেকে বের করে দেন না ডাক্তার সাহেব। আপনার আমি অনুরোধ করে কইতেছি, অপারেশনের ব্যবস্থা করেন। আমি যেভাবে টাকা ম্যানেজ করে নিয়ে আসুন, দরকার হলে আমার কিডনি বেঁচে আমি টাকা নিয়ে আসবো, আপনি তাও ব্যবস্থা করেন ডাক্তার সাহেব। আল্লাহ রে, তুমি আমার এটা কোন পরীক্ষায় ফেলাইলে আল্লাহ? আমি এই মুহূর্তে আমি 2 লাখ টাকা কই পাবো আল্লাহ? সবুজ, দেখলি তো লোকটা কি বিপদে পড়েছে? হ্যাঁ দেখলাম, এবং কোনো কথা শুনলাম। আমার ইচ্ছা করলে কিন্তু লোকটাকে 2 লক্ষ টাকা দিয়ে সাহায্য করতে পারি। না না সবুজ, লোকটাকে দেখে মনে হচ্ছে লোকটা অনেক সৎ। এমনি এমনি হাতে টাকা দিলে উনি নিবে না। চল আমরা একটা বুদ্ধি করি। আচ্ছা ঠিক আছে, চল চল। ভাইজান, আমার কথা শুনে আপনার কি মনে হলো? এই টাকাগুলোকে আমি চুরি করছি? না না ভাই, আর লজ্জা দেবেন না। আমি আসলে আপনাকে ভুল বুঝছি। আসলে আমি ভাবতেই পারিনি যে মানুষকে এইভাবে সাহায্য করা যায়। আপনাকে দেখে আমি শিখলাম। আমি আল্লাহর কাছে মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবসময় সুস্থ রাখে, আর এইভাবে যেন মানুষকে সাহায্য করতে পারেন। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই, আমি টাকাগুলা ওই মুরব্বীর হাতে তুলে দিয়ে আসি। চাচা, ও চাচা, দাঁড়ান চাচা। কি হয়েছে বাবা? চাচা, একটু আগে দেখলাম আপনার একটা মেয়ে 2 লক্ষ টাকা দিছে, দেখুন তো আছে নাকি? আরে আছে তো, এই যে টাকা। আরে আরে আমার টাকা পকেটে রাখলাম, আমার টাকা কই গেল? জানতাম চাচা, টাকাগুলো আপনি পাবেন না। এই যে টাকাগুলো আমার কাছে। চাচা, আপনি রাস্তায় আসার সময় এই টাকাগুলা আপনার পকেট থেকে চুরি হয়ে গেছিল, আর সেখান থেকে এই টাকাগুলো আমি ফিরিয়ে নিয়ে আইলাম। বাবা রে, তোমারে অনেক ধন্যবাদ আর এই টাকাগুলো তুমি আমাকে পাওয়া দেওয়ার জন্যে। জানো বাবা, এই টাকাগুলো দিয়ে না আমি একটা বিপদ উদ্ধার করুন। চাচা, টাকাগুলো সাবধানে রাখবেন আর ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ, আমার মনে হয় তুমি নিয়ে যাতে আমার বারবার এই টাকাগুলো আমার হাতে তুলে দাও বাবা। আমি আমার নাতির চিকিৎসাটা আমি করে পারুন। যাই, তাড়াতাড়ি হাসপাতালে যাই।